মানব ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা শুধু রাজনীতি বা যুদ্ধের ইতিহাস নয়, বরং সভ্যতার দিক নির্দেশনা বদলে দিয়েছে চিরতরে। মধ্যযুগের পৃথিবীতে দুটি শক্তিশালী সাম্রাজ্য পৃথিবীর মানচিত্র রেখেছিল স্থায়ী চাপ। একটি ছিল রোমান সাম্রাজ্য আর অন্যটি ছিল আমাদের ইসলামী খেলাফত। আজ আমরা জানব এই দুই সাম্রাজ্যের উত্থান, তাদের মৌলিক পার্থক্য এবং ইসলামী খেলাফতের প্রকৃত অর্থ কী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং দোয়া করি সেই পবিত্র সত্তা আমাদের সৃষ্টিকর্তা মহান রবের নিকট যেন তিনি আমাদের সকলকে ঈমানের সাথে, সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করেন এবং মৃত্যুর সময় যেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারি। চলুন মূল আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমাদের ভয়েস অফ উইজডম বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। খেলাফত মধ্যযুগ ও আধুনিক যুগের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। মধ্যযুগের পৃথিবীতে যেসব উল্লেখযোগ্য সাম্রাজ্যের উত্থান হয়েছে তার মধ্যে একাধিক সাম্রাজ্য পরিচিতি ছিল খেলাফত নামে। এখন প্রশ্ন হলো, খেলাফত কি? সহজ ভাষায় বুঝতে গেলে খেলাফত মানে হলো ইসলাম ধর্ম প্রভাবিত রাষ্ট্র ব্যবস্থা। মধ্যযুগের ইউরোপে যেভাবে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের প্রভাবে সৃষ্টি হয়েছিল রোমান সাম্রাজ্য, সেভাবে ইসলাম ধর্মের প্রভাবে আরব অঞ্চলে জন্ম নিয়েছিল পবিত্র খেলাফত সাম্রাজ্য। একসময় এই সাম্রাজ্য 3 মহাদেশ জুড়ে বিস্তার লাভ করেছিল। পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল 800 সাল থেকে 1806 সাল পর্যন্ত, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইসলামী খেলাফতের স্থায়িত্ব ছিল 632 সাল থেকে 1924 সাল পর্যন্ত। ইউরোপের রোমান সাম্রাজ্য যেরকম প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল একটিমাত্র সাম্রাজ্য ছিল না, তেমনি মধ্যপ্রাচ্যের ইসলামী খেলাফতও প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল একটিমাত্র সাম্রাজ্য ছিল না। ইউরোপীয় রোমান সাম্রাজ্য হলো একের পর এক গড়ে ওঠা কতগুলো সাম্রাজ্য, যেমন ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্য, অটোনিয়ান সাম্রাজ্য, সেলিয়ান ফ্রাস্কিস সাম্রাজ্য, হাবসবাগ সাম্রাজ্য প্রভৃতি সাম্রাজ্যের সমষ্টি। অন্যদিকে ইসলামী খেলাফত হলো খেলাফতের রাশেদা, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ওসমানীয় খেলাফত প্রভৃতি সাম্রাজ্যের সমষ্টি। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের এসব সাম্রাজ্য ছিল প্রধানত বিভিন্ন রাজবংশের হাতে গড়ে ওঠা রাজতন্ত্রী বা সামন্ততন্ত্রী রাষ্ট্র ব্যবস্থা। রোমান সাম্রাজ্যের মতোই খেলাফতের ইতিহাসও রচিত হয়েছে মূলত রাজনৈতিক ক্ষমতার উত্থান ও পতনকে কেন্দ্র করে। তবে রোমান সাম্রাজ্যের ইতিহাসের গতিধারার সাথে খেলাফতের ইতিহাসের কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি ছিল না। খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি ছিল চার্চ সংগঠন, যা এই সাম্রাজ্যের জন্মের প্রায় 800 বছর পূর্বে গড়ে উঠেছিল। চার্চ সংগঠন কয়েকটি অংশে বিভক্ত ছিল। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল ক্যাথলিক চার্চ। ক্যাথলিক চার্চের প্রধানকে বলা হতো পোপ। 800 সাল থেকে ক্যাথলিক পোপই রোমান সাম্রাজ্যের ধারণা সৃষ্টি করেছিলেন। তখনকার পোপ তৃতীয় লিও প্রাস্ক সম্রাট শার্মালেন কর্তৃক প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে খ্রিস্টান সাম্রাজ্য হিসেবে ধর্মীয় ও স্বীকৃতি প্রদান করেছিলেন। পোপ শার্লামেনের মাথায় খ্রিস্টান সাম্রাজ্যের অধিপতির মুকুট তুলে দিয়েছিলেন। তখন থেকেই পোপ কর্তৃক রোমান সম্রাটের মাথায় মুকুট তুলে দেওয়ার রীতি চালু হয়। রোমান সম্রাটের পোপীয় অভিষেকের এই রীতিটি একটি ধর্মীয় রীতি হিসেবে প্রতিষ্ঠা হয় এবং এর মধ্য দিয়ে পশ্চিম ইউরোপীয় সমাজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র ও চার্চ এ দুটি আলাদা সংগঠনের যৌথ কর্তৃত্ব। পোপ হতেন রোমান সাম্রাজ্যের ধর্মীয় প্রধান আর পোপ কর্তৃক অভিষিক্ত সম্রাট হতেন এই সাম্রাজ্যের রাজনৈতিক প্রধান। মধ্যযুগের মুসলিম বিশ্বে এই ধরনের কোনো যৌথ ব্যবস্থা প্রচলিত ছিল না। ইসলামী দুনিয়ায় ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য চার্চের মতো কোনো ধর্মীয় সংগঠন গড়ে ওঠেনি। মুসলমানরা রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে আলাদা কোনো ধর্মীয় সংগঠন গড়ে তোলেননি।
অবশ্য ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে সাংগঠনিক পদ্ধতির তেমন কোনো প্রয়োজনীয়তাও নেই, কারণ ইসলাম ধর্মে আরাধনা রীতি খ্রিস্ট ধর্মের মতো এতটা যাজক নির্ভর নয়। তাই মুসলমানদের মধ্যে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য যাজক সংগঠনের উপস্থিতি অপরিহার্য নয়। এই কারণে ইসলামী দুনিয়ার চার্চের মতো কোনো শক্তিশালী যাজকতন্ত্র গড়ে ওঠেনি। ইসলামী দুনিয়ার সর্বময় কর্তৃত্ব ছিল রাষ্ট্রের হাতে। এই রাষ্ট্র হল খেলাফত রাষ্ট্র। ইসলামী দুনিয়ার ধর্মীয় এবং রাজনৈতিক উভয় ধরনের কর্তৃত্বের অধিকারী হতেন খলিফা। খলিফা অন্য কারো কাছে অভিষিক্ত হতেন না এবং অন্য কারো কাছে তাকে ধর্মীয় জবাবদিহিতা করতে হতো না। ধর্মবেত্তাদের ধর্মীয় ব্যাখ্যা গ্রহণে খলিফা ব্যাখ্যা করতেন না। তাই ইসলামের ইতিহাসের কতিপয় সেরা ধর্মবেত্তার ব্যাখ্যাও তাদের সমসাময়িক খলিফারা কখনো কখনো গ্রহণ করেননি। যদিও মধ্যযুগে কয়েকজন জনপ্রিয় ইসলামী ধর্মবেত্তা জন্ম হয়েছিল, তাদের কোনো ক্ষমতার ভিত্তি ছিল না। কোনো কোনো সময় পশ্চিম ইউরোপীয় ক্যাথলিক পোপ যেভাবে অবাধ্য সম্রাটকে ধর্মচ্যুত ও ক্ষমতাচ্যুত ঘোষণা করতে পারতেন, সেভাবে ইসলামী ধর্মবেত্তারা স্বৈরাচারী খলিফাদের পদচ্যুত করতে পারেননি। উল্টো এইসব ইমাম বা ধর্মবেত্তারা খলিফার কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছিলেন। খেলাফতের ইতিহাসে কখনোই ইসলামী ধর্মবেত্তারা খলিফার কর্তৃত্ব সমান্তরাল কর্তৃত্ব অর্জন করতে পারেননি। খ্রিস্ট ধর্মের ইতিহাসে যেভাবে চার্চ ও রাষ্ট্র একে অপরের পরিপূরক অথবা প্রতিদ্বন্দ্বী ছিল, ইসলাম ধর্মের ইতিহাসে সেরকম কিছুই নেই। ইসলাম ও খ্রিস্ট ধর্মের এই পার্থক্যের ভিত্তি হল এই দু ধর্মের উত্থান পূর্বের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিন্নতা। রোমান সাম্রাজ্য আবির্ভূত খ্রিস্ট ধর্মের প্রাথমিক 300 বছর কেটেছিল রাষ্ট্রীয় অত্যাচার, নিপীড়ন ও হুমকির মুখে। তখন এই ধর্মের মানুষের সামনে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কোনো সুযোগই ছিল না। একসময় রোমান সম্রাট কনস্টান্টাইনদের দয়ায় খ্রিস্টানরা মুক্তি পায়, কিন্তু সাথে সাথেই তারা রাষ্ট্র পরিচালনায় জড়িয়ে পড়েনি। এর কারণ খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হওয়ায় তাদের ধর্মীয় কর্মকাণ্ড ও প্রার্থনার রীতিনীতি বিকশিত হয়েছিল রাষ্ট্রীয় জীবন থেকে দূরে, অধ্যাত্মিক নির্জনতায় অথবা গোপনে। রাজনৈতিক জীবনের বাইরে এসে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার সুবাদে তাদের মধ্যে গড়ে উঠেছিল ধর্মযাজকদের অরাজনৈতিক সংগঠন চার্চ। চার্চের ধর্মগুরুরা খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা ও তাদের ঐক্যবদ্ধ রাখার কাজ করতেন। রাষ্ট্রীয় নিপীড়নের যুগ শেষ হওয়ার পরও চার্চ সরাসরি রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে যায়নি। রোমান সম্রাটরাও চার্চকে রাষ্ট্রীয় কারণে প্রয়োজন বোধ করেননি এবং তারা বাইরে থেকেই এই সংগঠনকে সহায়তা করে যেতে থাকতেন। এক সময়ে চার্চের সম্পত্তি বৃদ্ধি পায়। এইভাবে রাষ্ট্রের পাশাপাশি এক স্বতন্ত্র সংগঠন হিসেবে চার্চের অগ্রযাত্রা চলতে থাকে। একসময় চার্চ রাষ্ট্রের সমান্তরাল শক্তিতে পরিণত হয়। এমনকি কোনো কোনো সময় এই সংগঠনের প্রভাব রাষ্ট্রকেও ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে ইসলামের উত্থান হয়েছিল এমন এক ভূখণ্ডে যেখানে কোনো রাষ্ট্রই ছিল না। ইসলামের নীরব মৃত্যুর পর মুসলমানরাই এই ভূখণ্ডের রাষ্ট্রের জন্ম দেন এবং এই রাষ্ট্র এক শক্তিশালী সাম্রাজ্য হিসেবে শীঘ্রই ছড়িয়ে পড়ে আরবের চারদিকে। ইসলাম পূর্ব আরবের সমাজ ছিল গোত্রবাদী। তাই ইসলামের উত্থান পূর্বে নবীর সময়ে মুসলমানদেরকে কোনো রাষ্ট্রীয় হুকুমের মধ্যে পড়তে হয়নি। সে সময় মুসলমানদের যুদ্ধগুলো ছিল মূলত বৈরী গোত্রগুলোর সাথে। এইসব গোত্রের বিরুদ্ধে বিজয় অর্জন করে মুসলমানরা নিজেদের একটি শক্তিশালী সমাজ গড়ে তুলেছিলেন, যা উম্মাহ নামে পরিচিত ছিল। উম্মাহ শব্দের অর্থ হলো সম্প্রদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে উম্মাহ কোনো রাষ্ট্র ছিল না, আবার এটি প্রচলিত ধারণার কোনো গোত্রও ছিল না। এটি ছিল মূলত এক ধরনের গোত্রীয় সমন্বয়বাদী সমাজ ব্যবস্থা। আরবের প্রচলিত গোত্রবাদী সমাজের সাথে এর অনেক বেমিল ছিল। উম্মাহ ছিল নৈরাষ্ট্রবাদী সমাজ ব্যবস্থার এক নতুন উদাহরণ। উম্মাহ কোনো সরকার ব্যবস্থা দ্বারা শাসিত ছিল না। এর জেলা বা প্রদেশ ভিত্তিক কোনো বিভাগ ছিল না। উম্মার অধীনে কোনো রাজনৈতিক প্রশাসন ছিল না। কর আদায়ের জন্য কোনো স্থায়ী প্রশাসনিক কাঠামো ছিল না। বেতনভোগী স্থায়ী সেনাবাহিনীও ছিল না এবং কোনো জেলখানাও ছিল না।
তাই তখনকার উম্মাহ কোনো অর্থেই রাষ্ট্রভেদ সমাজ ছিল না। ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শহর থেকে মদিনায় হিজরতের পর উম্মাহ সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। এরপর মদিনার প্রধান দুটি গোত্র বনি আওস ও বনি খাজরাজ গোত্রের মধ্যকার বিরোধের মীমাংসার জন্য তিনি সালিস নিযুক্ত হয়েছিলেন। আরবের গোত্রবাদী সমাজের একটি রীতি ছিল যে দুটি বিবাদমান গোত্রে তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির প্রয়োজন অনুভব করলে তারা কাউকে সালিস নিযুক্ত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দুটি গোত্রের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সফল সালিসী ভূমিকা পালন করেন। ফলে দুটি গোত্রই ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং তাকে মদিনায় স্বাগত জানায়। উম্মাহ গঠনের এরাই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। মদিনা শহরের বুকে একটি গোত্রীয় কনফেডারেশন হিসেবে উম্মাহ সাম্রাজ্যের যাত্রা শুরু হয়। তাই নয়, বরং চুক্তি ছিল এই সাম্রাজ্যের মূল ভিত্তি। উম্মাহ সমাজ যতটা না ছিল ধর্মীয়, তার চেয়ে বেশি ছিল সামাজিক তাৎপর্য মণ্ডিত। এর কারণে মদিনার ইহুদিরাও প্রথম দিকে উম্মাহ সমাজের অন্তর্ভুক্ত ছিল। এই সমাজ ব্যবস্থা সম্পর্কে ডক্টর মফিজুল্লাহ কারি তার ইসলাম ও খেলাফত বইয়ে বলেন। পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।